সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকেও ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস নেব। তোমাদের সাথে আমি ভয়েস চেঞ্জ আলোচনা করছিলাম। আজকে আমরা একই ধারাবাহিকতায় ভয়েস চেঞ্জ আলোচনা করব। তোমাদের সাথে এর আগে আমি টেন্স অনুযায়ী এবং সেন্টেন্স অনুযায়ী টেন্স আলোচনা অনুযায়ী ভয়েস চেঞ্জ আলোচনা করব বলেছিলাম। টেন্স আলোচনা করেছি এবং অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করেছিলাম আমি পূর্বে। সুতরাং আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হয়। আশা করব তোমরা মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে এবং বাসায় এগুলো অনুশীলন করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আগে আমরা দেখব কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি আর কীভাবে আমরা সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় কীভাবে দেখো, আমরা বি ভার্বস ব্যবহার করে আমরা ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। বি ভার্বস অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে আমরা ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। তোমাদেরকে বোঝার জন্য একটা জিনিস বলি, একটু সহজ খেয়াল রাখতে পারবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়। কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চন, যেগুলো ইয়েস নো, অর্থাৎ যেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর প্রশ্নকে তুমি ইয়েস বা নো দিয়ে দিতে পারো সেগুলোকে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চন। যে কোয়েশ্চেনের আনসার তুমি ইয়েস নো দিতে পারো। যেমন আমি যদি জিজ্ঞেস করি আর ইউ স্টুডেন্ট, তুমি বলছো ইয়েস আই অ্যাম, অথবা শুধু বলতে পারো ইয়েস, তার মানে তুমি এখানে এই প্রশ্নের জবাব দিয়েছো শুধু ইয়েস বলে। অথবা তুমি বলতে পারো নো আই এম নট এ স্টুডেন্ট, অর্থাৎ যে প্রশ্নের জবাব তুমি ইয়েস বা নো দিয়ে দিতে পারো সেটাই হলো ইয়েস নো কোয়েশ্চন। আর ইয়েস নো কোয়েশ্চনের আরেকটা নাম আছে, সেটাই আমরা বলি ভার্বাল কোয়েশ্চন। ভার্বাল অর্থাৎ যেহেতু এই প্রশ্নটা একটা ভার্ব দিয়ে শুরু হয় সে কারণে আমরা এটাকে বলি ভার্বাল কোয়েশ্চন। দ্য কোয়েশ্চন দ্যাট বিগিনস উইথ এ ভার্ব ইজ এ ভার্বাল কোয়েশ্চন। এই ভার্বাল কোয়েশ্চনটারই আরেকটা নাম হলো ইয়েস নো কোয়েশ্চন। এখন দেখো, এখানে আমরা এই বি ভার্ব দ্বারা কোয়েশ্চন শুরু হয় ইংরেজিতে। বিতে দেখো হ্যাভ ভার্বস ব্যবহার করে আমরা ইংরেজিতে প্রশ্ন তৈরি করি। হ্যাভ ভার্ব যেমন ধরো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো এই ভার্বগুলো ব্যবহার করে আমরা ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে পারি। এরপর দেখো ডু অক্সিলিয়ারিজ, যেগুলোকে আমরা বলি ডু অক্সিলিয়ারিজ, অর্থাৎ ডু, ডাজ এবং ডিড। এই ডু, ডাজ, ডিড এগুলোকে আমরা বলি অনেক সময় ডামি অক্সিলারি বা ডু অক্সিলারি, অর্থাৎ এরা মূল ভার্ব হতে পারে আবার এরা সাহায্যকারী ভার্ব হতে পারে। আমরা যখন এগুলোকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করি তখন এগুলো বাক্যের প্রথমে ব্যবহার করে আমরা এগুলো দ্বারা প্রশ্ন তৈরি করতে পারি এবং এগুলোকে ভয়েস চেঞ্জ করতে পারি। এরপর দেখো আমরা মোডাল ভার্বস। মোডাল ভার্বস যেমন মে, ক্যান, শ্যাল, উইল, শুড, মাস্ট, এটসেট্রা, এরকম আরও কিছু শব্দ আছে। এইসব মোডাল ভার্বগুলো ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে পেলাম
বি ভার্ব ব্যবহার করে, হ্যাভ ভার্ব ব্যবহার করে, ডু ভার্ব বা ডু ভার্বস যেগুলোকে আমরা বলি ডু, ডাজ, ডিড এসব ব্যবহার করে, মডাল ভার্ব ব্যবহার করে। এছাড়াও আমরা আরেকভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি, সেগুলোকে আমরা বলি WH ওয়ার্ড, আর WH ওয়ার্ড ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করি। WH ওয়ার্ড যেমন হু, হুম, হুজ, whose, what, why, which, when, where এবং how। ইংরেজিতে WH ওয়ার্ড হলো 9টি, হু, হুম, হুজ, হোয়াট, হোয়াই, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ। তবে একটা মজার বিষয় এখানে দেখো, আমরা এদের নাম দিয়েছি WH ওয়ার্ড এবং এই WH ওয়ার্ড দিয়ে WH কোয়েশ্চেন শুরু হয়। এই 9টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড যেটা হাউ, হাউ কিন্তু WH দিয়ে শুরু হয় না, সেটি H দিয়ে শুরু হয়। তারপরও সেটি WH ওয়ার্ডের অন্তর্ভুক্ত। সেটা কীভাবে ব্যবহার হয় আমরা একটু পরে জানতে পারবো। হাউয়ের সাথে সাধারণত আমরা অন্য শব্দ যোগ করতে পারি, আবার অন্য শব্দ যোগ না করে আমরা প্রশ্ন করতে পারি। যেমন হাউ ডিড ইউ ওপেন দ্য ডোর, একটা বাক্য হতে হবে প্রশ্ন। হাউ মেনি বুকস উইল ইউ বাই, ডিড ইউ বাই, এমনিভাবে এদের সাথে হাউ মেনি, হাউ মাচ, অর্থাৎ হাউ এর সাথে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসিয়েও কোয়েশ্চেন তৈরি করতে পারি, প্রশ্ন তৈরি করতে পারি। আচ্ছা, এই হলো ইংরেজিতে এই 5 ভাবে আমরা কোয়েশ্চেন তৈরি করি, প্রশ্ন তৈরি করি। তো এই যে প্রথমে আমরা তৈরি করি বি ভার্ব ব্যবহার করে প্রশ্ন হয়, হ্যাভ ভার্ব ব্যবহার করে প্রশ্ন হয়, ডু, ডাজ, ডিড অর্থাৎ ডু অক্সিলারিজ ব্যবহার করে প্রশ্ন হয়, মডাল ভার্ব ব্যবহার করে প্রশ্ন হয় এবং এই WH ওয়ার্ডগুলো বাক্যের শুরুতে বসিয়ে আমরা প্রশ্ন করতে পারি, কোয়েশ্চেন তৈরি করতে পারি। কোনো বাক্যের শুরুতে যখন এই WH ওয়ার্ডগুলোর কোনো একটা থাকে সেটার নামই হলো WH কোয়েশ্চেন। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করব কিভাবে আমরা এই ভার্বগুলো দ্বারা প্রশ্ন তৈরি করব আর সেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা প্রথমে এখন আলোচনা করব বি ভার্বগুলো। এখন দেখো বি ভার্বের সাহায্যে তৈরি ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তোমরা লিখে নাও, এটা একটা রুল, সেটা হলো অ্যাক্টিভ ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি am, is বা আর দ্বারা শুরু হয় তাহলে প্যাসিভ বাক্যটিও
এম ইজ আর দ্বারা শুরু হবে। এটা একটা মজার বিষয়, সেটা হলো এখানে তোমাদেরকে বিশেষ কিছু চেঞ্জ করতে হবে না। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি এম ইজ বা আর দ্বারা শুরু হয়, তাহলে প্যাসিভ বাক্যটিও কিন্তু আমাদের এম ইজ বা আর দ্বারাই শুরু হবে। তবে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে। দেখো, যেমন অ্যাক্টিভ বাক্যটি কি হবে, তাহলে তোমরা লেখা নাও এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস আইএনজি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে তোমরা অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে ভুলবে না, তাহলে তোমার বাক্যটি কাটা যাবে। এখন দেখো এটার প্যাসিভ কি হবে, প্যাসিভটা হবে এম ইজ অথবা আর বসবে প্লাস সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা হলো অ্যাক্টিভ বাক্যের যে অবজেক্ট, সেটা এখানে হবে এই সাবজেক্ট, অর্থাৎ এটা হলো অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। past participle form plus by plus active বাক্যের সাবজেক্ট প্লাস প্রশ্ন চিহ্ন। এবার আমরা উদাহরণে আসি, তাহলে আমরা বুঝতে পারবো নিয়মটা। দেখো অ্যাক্টিভ, আমরা একটু উদাহরণে যাচ্ছি। দেখো ইজ শি ওয়াটারিং দ্য প্লান্টস, অর্থাৎ সে কি গাছগুলোতে পানি দিচ্ছে। ইজ শি ওয়াটারিং দ্য প্লান্টস, তোমরা এখানে একটু খেয়াল করে দেখো, প্রশ্নটা শুরু হয়েছে ইজ দিয়ে, অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি শুরু হয়েছে ইজ দিয়ে, ইজ ভার্ব দিয়ে। সুতরাং প্যাসিভ বাক্যটিও এম ইজ আর এদেরই কোন একটা দিয়ে শুরু হবে, কিন্তু আমি কোনটা দিয়ে শুরু করব, এবার এখানে খেয়াল করে দেখো প্যাসিভ বাক্যটি কি হচ্ছে। এখানে সাবজেক্ট হলো শি, শি সাবজেক্ট হওয়ার কারণে আমরা ব্যবহার করেছি ইজ, ইজ শি। যেমন শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ ওয়াটারিং, ইজ শি ওয়াটারিং। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করি, তাহলে আমরা পাবো শি ইজ ওয়াটারিং দ্য প্লান্টস। শিকে আমরা পরে নিয়েছি, অর্থাৎ সাবজেক্টের আগে আমরা ইজ বসে এটাকে প্রশ্ন করেছি। এখন আমরা এটাকে যখন প্যাসিভ করব, আমরা এম ইজারে ব্যবহার করতে হবে। সেই জন্য আমাদেরকে দেখতে হবে এখানে অবজেক্টটা কি আছে, শি ইজ ওয়াটারিং দ্য প্লান্টস। এই যে প্লান্টস, এই প্লান্টসটা কিন্তু প্লুরাল, দ্য প্লান্টস এটা প্লুরাল। এখন প্লুরাল সাবজেক্টের সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে আর, তাহলে এখানে হচ্ছে আর দ্য প্লান্টস, আর দ্য প্লান্টস। তোমাদের খেয়াল আছে আমরা এর আগে শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদেরকে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব বিং ব্যবহার করতে হয়। আর দ্য প্লান্টস বিং,
মূল ভার্ব ওয়াটার, এটা পাস্ট পার্টিসিপল। আর দ্য প্লান্টস বিং ওয়াটার্ড বাই হার, আর দ্য প্লান্টস বিং ওয়াটার্ড বাই হার। এটা গেল একটা উদাহরণ আমাদের। দেখো আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। আর এখানে দেখো অ্যাক্টিভ, আর দে ডিগিং এ পন্ড, পন্ড অর্থ পুকুর। আর দে ডিগিং এ পন্ড, ডিআইজি ডিগ, ডিগ মানে খনন করা, পুকুর খনন করা। আর দে ডিগিং এ পন্ড, এটা একটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর দে ডিগিং এ পন্ড। এখন এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আর দিয়ে, কারণ সাবজেক্ট দে আর ডিগিং এ পন্ড, বাক্যটা হচ্ছে দে আর ডিগিং এ পন্ড। কিন্তু আমরা প্রশ্ন করার জন্য আরটাকে সামনে নিয়ে এসেছি, আমরা পেয়েছি আর দে ডিগিং এ পন্ড। এখন এটাকে আমরা প্যাসিভ করব। এবার খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে, একটু খেয়াল করো। এখানে আবার অবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, এ পন্ড। এখন এ পন্ডের সাথে আমরা ব্যবহার করব ইজ, ইজ এ pond being dug, D-U-G, dug, is a pond being dug by them। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম আমরা এখানে দে কেন দেম হয়েছে, দেম হয়েছে কারণ ইংরেজি ভাষার নিয়ম হলো প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন বসে সেটি অবশ্যই অবজেক্ট ফর্ম হবে। আর এই অবজেক্ট ফর্মগুলো আমি তোমাদেরকে আগের ক্লাসে লিখে দিয়েছিলাম, আশা করি তোমাদের সেগুলো খেয়াল আছে। তা আর দে ডিগিং এ পন্ড, এখন আমরা এটা পেলাম ইজ এ পন্ড বিং ডাগ বাই দেম। আমি আরও দুটো উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমরা নিয়মগুলো লিখে নিবে। Am I helping you? অর্থাৎ আমি কি তোমাকে সাহায্য করছি? এই বাক্যটার প্যাসিভ দেখো, ঠিক আছে। am I helping you, that is I am helping you, সেটাকে আমরা প্রশ্ন করেছি am I helping you। এখন এখানে অবজেক্ট হলো ইউ, ইউ শব্দটার সাথে আমরা সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করি, আর ব্যবহার করি, তাহলে আমাদের এখানে হয়ে যাবে আর ইউ being helped by me, are you being helped by me? কেন আমরা আগেই শুরুতেই আমরা বলেছি নিয়মে অ্যাক্টিভ ভয়েসের ইন্টারোগেটিভ বাক্যটি যদি বি ভার্ব দ্বারা শুরু হয়, এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার দ্বারা শুরু হয়, তাহলে সেগুলোর প্যাসিভ বাক্যটিও এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার দ্বারা শুরু হয়। শুধু পার্থক্যটা হলো তোমাকে বুঝতে হবে যে তুমি এখন কোন সেন্টেন্স, যে সেন্টেন্সটাকে তুমি চেঞ্জ করবে, যে বাক্যটাকে চেঞ্জ করবে, সে বাক্যের যে অবজেক্টটা, সে অবজেক্টটা পার্সন দেখতে হবে, সেটা নাম্বার দেখতে হবে। তুমি সেটা পার্সন এবং নাম্বার দেখে তুমি নির্ধারণ করবে যে এই অবজেক্ট যেটাকে আমি এখানে প্যাসিভ বাক্যের সাবজেক্ট বানাবো সেটির সাথে কি এম বসবে, না ইজ বসবে, না আর বসবে, তাহলে তোমার বাক্যটা শুদ্ধ হবে। আমি আর একটু উদাহরণ দিচ্ছি, এরপরে আমরা একটু অন্য উদাহরণে যাব, অন্য আলোচনা যাব।
Is she making some baskets? প্যাসিভ বাক্যটি দেখো এখন। এখানে ইজ ব্যবহৃত হচ্ছে শি এর জন্য। ইজ শি সাবজেক্ট, সে কারণে ইজ হয়েছে। এখন আমাদের সাবজেক্ট হবে সাম বাস্কেটস। তো সাম বাস্কেট যেহেতু প্লুরাল, থার্ড পারসন এবং প্লুরাল, তার সাথে অবশ্যই আর হবে। আর সাম baskets, are some baskets being being made, make এর past participle হলো made, passive voice সব সময় past participle ফর্ম ব্যবহার করতে হয় ভার্বের। are some baskets being made by her, তোমরা এগুলো একটু তুলে নাও। এবার দেখো, আবার আমরা একটা আউট রুল লিখছি এখানে। আবার অ্যাক্টিভ ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ওয়াজ বা ওয়ার দ্বারা শুরু হয়, তাহলে প্যাসিভ বাক্যটিও ওয়াজ বা ওয়ার দ্বারা শুরু হবে। এখানে তোমাকে খেয়াল রাখতে হবে, অ্যাক্টিভ বাক্যের যে অবজেক্টটাকে তুমি প্যাসিভ বাক্যের সাবজেক্ট বানাবে, সেই সাবজেক্ট অনুযায়ী তুমি ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করবে। এখন আমরা উদাহরণ দিচ্ছি। দেখো, অ্যাক্টিভ বাক্যের উদাহরণ দিচ্ছি এখানে। ওয়াজ হাবিব memorizing a poem? অর্থ, হাবিব কি একটা কবিতা মুখস্থ করছিল? was হাবিব memorizing, memorizing, memorizing a poem? তুমি এখন এবার এটাকে প্যাসিভ করো। এখানে আমরা হাবিবের জন্য করেছি ওয়াজ, কারণ হাবিব থার্ড পারসন এবং সিঙ্গুলার, সেজন্য এখানে ওয়াজ হয়েছে একজন। কিন্তু এখানে সে যেটা মুখস্থ করেছে কবিতা, সেটাও কিন্তু সিঙ্গুলার, এ পয়েম। হাবিবের জন্য যেমন ওয়াজ হয়েছে, এই পয়েমের জন্য ঠিক তেমনি ওয়াজ হবে। তাহলে এখানে আছে এ পয়েম অবজেক্ট, সেটার জন্য আমরা বসাবো ওয়াজ এ পয়েম। was a poem being memorized by
হাবিব। তাহলে আমরা প্যাসিভ বাক্যটা পেলাম ওয়াজ এ, মধ্যে একটা শব্দ বাদ পড়েছে, ওয়াজ এ poem was a poem being memorized by Habib. Was a poem, এই যে আমাদের এখানে এ poem এটা সিঙ্গুলার, সেজন্য আমরা এখানে পেয়েছি ব্যবহার করেছে was, আর এখানে যেটা হাবিব সিঙ্গুলার সেজন্য was হয়েছে, এ poem সিঙ্গুলার সেটার জন্য was ব্যবহার হয়েছে। আর একটু উদাহরণ দেখি আমরা। অ্যাক্টিভ, were the boys making a garden? প্রশ্ন চিহ্ন। were the boys making a garden, এখানে খেয়াল করতে হবে সাবজেক্ট হলো দ্য বয়েজ, যেহেতু বয়েজ প্লুরাল সেহেতু আমরা এখানে were ব্যবহার করেছি পাস্ট টেন্সে, were the boys making a garden। কিন্তু এবার প্যাসিভে খেয়াল করে দেখো, প্যাসিভ বাক্যের অর্থাৎ প্যাসিভ সাবজেক্টটি হচ্ছে এ গার্ডেন। এখন এ গার্ডেনটা আবার সিঙ্গুলার, সেহেতু আমরা এখানে আর ওয়ার ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করব ওয়াজ। ওয়াজ এ গার্ডেন being made, was a garden being made by the boys? প্রশ্ন চিহ্ন। was a garden, এখন আমরা এখানে was কেন পেয়েছি? এখানে were কারণ সাবজেক্ট হলো দ্য বয়েজ, আর এখানে was কারণ সাবজেক্ট হলো অ্যাক্টিভ বাক্যে যে অবজেক্ট এ গার্ডেন সেটা সিঙ্গুলার। was a garden being made by the boys. এবার আমরা দেখব এইসব দ্বারা আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন করি, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন যদি আমরা তৈরি করি, তাহলে আমরা কিভাবে সেগুলোর ভয় চেঞ্জ করব। এখন আমরা বাক্যকে নেগেটিভ করতে হলে এম এর সাথে নট, এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট এবং ওয়ার নট ব্যবহার করব। কিন্তু এদের একটা সংক্ষিপ্ত রূপ আছে, সাধারণত প্রশ্নগুলো আমরা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে তৈরি করি। আমরা এখন আগে একটু সংক্ষিপ্ত রূপগুলো লিখে নিচ্ছি, এখানে লিখে নাও। দেখো এম নটের সংক্ষিপ্ত রূপ কিন্তু আর্নড। তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভালো করে বুঝতে হবে, সেটা হলো এম নটকে আমরা যখন আলাদা আলাদা করব এম নট, তখন আমরা এম নট বলবো, কিন্তু আমরা যখন তাদেরকে সংক্ষিপ্তভাবে বলবো তখন আমরা কিন্তু এমেন্ট বলবো না। অর্থাৎ এটাই সঠিক, এ এম এন অ্যাপোস্ট্রফি টি, এটি ভুল, এটি শুদ্ধ নয়, এটি বলা যাবে না। এম নটের সংক্ষেপ আর্নড, ইজ নটের সংক্ষেপ হলো এজেন্ট। আমরা পেলাম এজেন্ট। আর নটের সংক্ষেপ হলো আর্নড। তার মানে আমরা আর্নড পেয়েছি দুটা, সংক্ষেপ করলে এম নটও আর্নড হয়ে যায়, আবার আর নটও আর্নড হয়, ইজ নট ইজেন্ট হয়। আর এদিকে was not হবে wasn't, এবং were not হবে weren't।
ওয়ার নট হবে ওয়ান্ট। এখন আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি ইন্টারোগেটিভ বাক্যকে, তাহলে আমরা কীভাবে চেঞ্জ করব সেটাই এখন আমরা আলোচনা করে শেষ করছি। আচ্ছা, এখন আমরা যেটা পেলাম, এম নটের সংক্ষেপ আন্ট, ইজ নটের সংক্ষেপ ইজেন্ট, আর নটের সংক্ষেপ আন্ট, ওয়াজ নটের সংক্ষেপ ওয়াজেন্ট এবং ওয়ার নটের সংক্ষেপ ওয়ান্ট। এসব শব্দগুলো দ্বারা আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ বাক্যটাকে তৈরি করি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি এগুলোর কোনো একটা দ্বারা শুরু হয়, তাহলে প্যাসিভ বাক্যটিও আমরা এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, অর্থাৎ এম এন্ড এর পরিবর্তে আমরা এখানে লিখবো আন্ট, ইজেন্ট, আন্ট, ওয়াজেন্ট, ওয়ান্ট, এগুলো কোনো একটা দ্বারা শুরু হবে। এখন তোমরা নিয়মটা লিখে নাও, রুলটা লিখে নাও। অ্যাক্টিভ ভয়েসের প্রশ্নটি এজেন্ট বা আন্ট দ্বারা শুরু হলে প্যাসিভ বাক্যটিও ইজেন্ট বা আন্ট দ্বারা শুরু হবে। আর এবং wasn't বা weren't দ্বারা অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি শুরু হলে প্যাসিভ বাক্যটিও প্যাসিভ বাক্যটিও wasn't বা weren't দ্বারা শুরু হবে। এটা ঠিক আগের আমাদের নিয়মটার মতো। আমরা যেখানে আগে বলেছিলাম যে আমরা যখন অ্যাক্টিভ বাক্যকে যখন প্যাসিভ করব, তখন আমরা অবশ্যই খেয়াল করে দেখব যে আমার অ্যাক্টিভ বাক্যের অবজেক্টটা কোন পার্সন এবং কোন নাম্বার। আমরা এখানেও ঠিক একইভাবে অ্যাক্টিভ প্রশ্নের অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি থাকবে, সেটার অবজেক্টটাকে যেহেতু আমরা সাবজেক্ট বানাবো, সেটি অনুযায়ী আমরা এখানে ইজেন্ট বা আন্ট বসাবো এবং পাস্ট টেন্স হলে ওয়াজেন্ট বা ওয়ারেন্ট বসাবো। এবার আমরা কিছু উদাহরণ দিচ্ছি, দেখো। আমরা আরো কিছু উদাহরণ দিচ্ছি এখানে। অ্যাক্টিভ, আমরা একটা নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন করছি এখন। isn't she helping us? তো সে কি আমাদের সাহায্য করছে না? isn't she helping us? সে কি আমাদের সাহায্য করছে না?
এখন দেখো আমরা প্যাসিভ কিভাবে পাবো। আমরা বলেছি যে ইজেন্ট বা আর্নড দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে প্যাসিভটাও ইজেন্ট বা আর্নড দ্বারাই শুরু হবে। শুধু তোমাকে বেছে নিতে হবে যে আমি কোথায় ইজেন্ট বসাবো আর কোথায় আর্নড বসাবো। এখন আমার অবজেক্ট হলো এখানে আস, এটা সাবজেক্ট ফর্ম হবে উই, তাহলে উই এর সাথে আমরা বসাবো আর্নড। aren't we being helped by her? Aren't we being helped by her? আরো দুটো উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তারপরে আমরা আমাদের আলোচনা এই পর্ব শেষ করব। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন পর্ব শুরু করব। Aren't we helping the layman? লে মানে খোঁড়া, খোঁড়া লোক। আচ্ছা, aren't we helping the layman? আমরা কি খোঁড়া লোকটিকে সাহায্য করছি না? এখন দেখো আমরা কি প্যাসিভ করব কিভাবে। যেহেতু এখানে বাক্যটা আমরা আর্নড দিয়ে শুরু করেছি তাহলে প্যাসিভটা হয়তো ইজেন্ট হবে না হয় আর্নড হবে। আমরা এখানে উই আছে, উই আর্নড উই, যেমন উই আর্নড উই হেল্পিং দ্য লেম্যান। এখন এখানে আছে একটা দ্য লেম্যান, একজন সিঙ্গুলার, তাহলে আমরা এখানে করব ইজেন্ট, ইজেন্ট দ্য লেম্যান being helped by us? Isn't the layman being helped by us? এখন দেখো তৃতীয় উদাহরণটি দেখো, অ্যাক্টিভ wasn't she making a doll? ডল হলো পুতুল। এখন দেখো প্যাসিভ। আচ্ছা, এখানে she সিঙ্গুলার wasn't, আবার এখানে a doll এটাও কিন্তু সিঙ্গুলার, তাহলে আমরা এখানে করব wasn't a doll being made by her. আমরা আমাদের এই আলোচনার শেষ উদাহরণটি এখন দিচ্ছি। অ্যাক্টিভ wasn't she cleaning the rooms? সে কি রুমগুলো, কক্ষগুলো পরিষ্কার করছিল না? এখানে এই অবজেক্টটা দেখো প্লুরাল, রুমস। wasn't she, she সিঙ্গুলার, সেজন্য এখানে হচ্ছে wasn't। এখন আমাদের প্যাসিভ বাক্যটি দেখো, প্যাসিভ বাক্যটি কি হচ্ছে, weren't। এখানে wasn't কারণ she, এখানে আমরা এখন weren't ব্যবহার করব কারণ আমাদের অবজেক্টটা হলো রুমস প্লুরাল, সেহেতু আমরা এটাকে এখন যেহেতু প্যাসিভ বাক্যের সাবজেক্ট বানাবো সে কারণে আমরা এখানে ব্যবহার করেছি weren't, অর্থাৎ প্লুরাল ভার্বটা ব্যবহার করেছি weren't the rooms being cleaned by her। প্রশ্ন চিহ্ন। তোমরা এগুলো তুলে নাও। তো
তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখন আমরা এখানে যে উদাহরণগুলো দিয়েছি, এই উদাহরণগুলো সাথে তোমরা যদি নিয়ম যেগুলো লিখে দিয়েছি সেগুলোকে মিলিয়ে নাও, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তোমরা এই বিষয়গুলো বাসায় আরও ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এবং আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আমরা অন্যান্য নিয়মগুলো আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো বাসায় অনুশীলন করো বেশি বেশি করে, যাতে আমাদের পরবর্তী আলোচনা বুঝতে তোমার জন্য সুবিধা হয়। আল্লাহ হাফেজ।